আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের ঢাকা ভার্সিটিতে আসা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করব। তো এইখানে আমাদের ১৯৯৬ থেকে ২০২৩ সাল অবধি যতগুলো প্রশ্ন আছে সবগুলি সলভ করা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা ২০২৩ সাল, তারপরে ২০২২, ২১, ২০, ১৯ এইভাবে আমরা ১৯৯৬ সাল অবধি প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। আর এই যে ক্লাসের স্লাইডটা এটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা। আর আমার যে এই যে স্লাইডটা, এই স্লাইডটা আমি একাডেমিক এবং অ্যাডমিশন পার্সোনাল ওয়েবসাইটে হেল্প নিয়ে বানাইছি। তো একাডেমিক এবং অ্যাডমিশন পার্সোনালের প্রতি কৃতজ্ঞতা রইলো। আর তোমরা যারা আছো তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবা। দেখবা তোমার যাবতীয় যেসব বইয়ের পিডিএফ দরকার, দাগানো বই বা যা কিছু দরকার, দেখবে এগুলো সবকিছু দেওয়া আছে ফ্রি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে হলো ২০২৩ সালের কোশ্চেন। বলছে ১০ গ্রামের একটি ভর ঘর্ষণহীন একটি অনুভূমিক তলের উপর দিয়ে দেওয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে এত বেগে আঘাত করে। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান এত হয় তাহলে এটিতে সর্বোচ্চ সংকোচন কত? আচ্ছা, ধরো এটা ছিল আমাদের একটা দেওয়াল, এটা ছিল একটা আমাদের স্প্রিং। তো এই এম ভরের একটা বস্তুর একটা বেগ আছে। বেগ থাকা মানে বলো তো ভাইয়া তার কি আছে? তার অবশ্যই একটা কাইনেটিক এনার্জি কিন্তু আছে। তো এই বস্তুটা গিয়ে স্প্রিংকে সংকোচন করবে। সংকোচন করে ধরো পরবর্তী অবস্থা হলো এইটা। তো সংকোচন যখন করবে দেখবা সংকোচন করতে, করতে ওই আমাদের বস্তুটার বেগ কিন্তু একসময় শেষ হয়ে যাবে। তাহলে বলো তো বেগটা শেষ হয়ে কই গেল? বেগ শেষ হয়ে যাওয়া মানে গতিশক্তি শেষ হয়ে গেল। তাহলে ১ম এ তার একটা গতিশক্তি ছিল এবং ধীরে, ধীরে গতিশক্তি কমতে, কমতে শূন্য হয়ে গেল। তাহলে শক্তিটা কি হাওয়ায় মিলে গেছে? অবশ্যই না। এই শক্তিটা তো অন্য কোনো শক্তিতে রূপান্তর হয়েছে। সেটা কি হয়েছে ভাইয়া? এই যে আমাদের বস্তুটার গতিশক্তি ছিল এই সম্পূর্ণ শক্তিটা স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা আছে। তাহলে দেখো এই বস্তুটা এখানে গিয়ে স্প্রিংটাকে সংকোচন করতে, করতে এখানে গিয়ে যখনই শূন্য হবে তখন সম্পূর্ণ শক্তিটা স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে রূপান্তরিত হবে। তাহলে যেহেতু এখানে শক্তি দুটা সমান থাকবে, তাই আমরা বলতেই পারি যে ইপি ইজ ইকুয়াল টু ইকে। তার মানে গতিশক্তি যতটুকু ছিল ততটুকুই তো আমাদের বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তাহলে এখানে আমরা ইপি সমান কি লিখতে পারি? হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইকে সমান আমরা লিখতে পারি, ও সরি একটু উল্টা হইলো। সরি, সরি। ইপি হলো আমাদের কি? স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি আমাদের কি ভাইয়া? স্প্রিং এর বিভব শক্তি হলো আমাদের হাফ কে এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা হাফ কে এক্স স্কয়ার লিখবো ইজ ইকুয়াল টু গতিশক্তি আমাদের কি? হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ আর হাফ কাটা গেল। আমরা এক্স সমান কি লিখতে পারবো? রুট ওভার এম ভি স্কয়ার ভাগ কে। তাহলে এখানে দেখো এম এর মান কত আমাদের? এখানে আমাদের এম দেওয়া আছে ১০ গ্রাম। মানে হলো ১০ গ্রাম মানে হলো ১০ গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি। এর মানে আ 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। এর মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি হলো আমাদের ১০ গ্রামের ভর। তাহলে এখানে কি আসবে? 10 টু দি পাওয়ার মাইনাস 2 গুণন ৩৬ ভাগ আমাদের কে এর মান কত ভাইয়া? ৪০০, রাইট? তাহলে এখানে দেখো রুট ওভার এই 10 টু দি পাওয়ার মাইনাস 2 আছে। এটা কি ১০০ যাবে নিচে, তাহলে কত আসবে? ৩৬০০ ভাগ ৪ দিয়ে ২ টা শূন্য আগেই ছিল, আরো ২ টা শূন্য এসে এড হলো। তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়ালি এটাকে রুট করি তাহলে কত আসবে? ৬ ভাগ এখানে কত আসবে আমাদের? ২০০ আসবে, রাইট? তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে আসবে কত? ৩ ভাগ ১০০, ওকে? এখন এত কি আসলো আমাদের? সেন্টিমিটার। এখন তুমি তো অপশনে দেখতেছো ৩ ভাগ ১০০ সেন্টিমিটার নাই। বাট তোমার একটু ভালো করে দেখতে হবে। এটা কিন্তু আ সরি, সরি, সরি। এটা কিন্তু আমাদের মিটারে আসছিল। কারণ এখানে আমাদের কি দেওয়া ছিল? এই যে মিটার পার সেকেন্ড ছিল। তো এখানে ছিল নিউটন পার মিটার। তাহলে এটা আমাদের মিটারে আসছিল। বাট তোমার অপশন আছে সেন্টিমিটার। তাহলে তুমি কি করবা? ৩ ভাগ ১০০ মিটার। মিটারকে আমরা যদি সেন্টিমিটার করি তাহলে ১০০ সেন্টিমিটার গুণন করতে হবে। তাহলে ১০০ আর ১০০ কাটা গেল। আসলো কি অ্যান্সার আমাদের? ৩ সেন্টিমিটার। এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার। ওকে? আচ্ছা ২ নম্বর বলছে একটি কণা t=0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল মানে হলো F t এর সমানুপাতিক। তার মানে F is directly proportional to t. কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে? তাহলে গতিশক্তি মানে ইকে, ওকে? আচ্ছা কোনটির সমানুপাতিক হবে? অপশনে সবগুলো টি আছে। তার মানে ইকের সাথে টি এর একটা আমাদের সম্পর্ক আসবে। এখন কোনটা হবে? এটা বোঝার আগে দেখো তো গতিশক্তির মধ্যে কে লুকায় আছে ভাইয়া বলো তো? ইকে সমান হাফ এম ভি স্কয়ার। তার মানে বেগ লুকায় আছে কিন্তু, রাইট? তাহলে তোমার এই ফোর্স থেকে তোমাকে যাইতে হবে বেগে, ভেলোসিটিতে যাইতে হবে।
ভেলোসিটির সাথে টাইমের তোমার সম্পর্ক আনতে হবে। এখন কিভাবে আনা যায় ভাইয়া? দেখো f সমানুপাতিক যদি t হয় তাহলে f কে আমরা কি লিখতে পারি m এ। m যেহেতু একটা কনস্ট্যান্ট তাহলে আমি এটা লিখতে পারি h সমানুপাতিক t, কারণ m ও একটা কনস্ট্যান্ট। সো a সমান আমরা কি লিখতে পারি? a সমান ধরো আমি লিখতেই পারি kt। a কে এবার দেখো তো আমাদের কিন্তু যাইতে হবে বেগে। তাহলে a কে আমরা ভাঙায় কি লিখতে পারি? dv ভাগ dt ইজ ইকুয়াল টু kt। আমরা যদি এখান থেকে ডিফারেনশিয়েট করি তাহলে আগে আমরা একটু করে নেই যে kt ইন্টু dt, তারপর উভয় পাশে কি করব? ডিফারেনশিয়েট না ইন্টিগ্রেট করব। তাহলে এখানে আমরা ভেলোসিটি সমান কি পাবো? k গুণন টি স্কোয়ার ভাগ 2। সো এখানে k একটা কনস্ট্যান্ট, টি 2 একটা কনস্ট্যান্ট, তাহলে v এর সাথে আমরা টির কি সম্পর্ক পাচ্ছি? বর্গের সমানুপাতিক সম্পর্ক। বাট তোমার যেটা আছে দেখো গতিশক্তির মধ্যে কি আছে? ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, তাই না? এখানে আমরা পাইছি ভি সমানুপাতিক টি, বাট তোমার লাগবে ভি স্কোয়ার। তাহলে উভয় পাশে আমরা কি করব? স্কোয়ার করে দেব। তাহলে ভি স্কোয়ারের সাথে টি এর কি সম্পর্ক আসবে? টি টু দি পাওয়ার 4। এখন তোমাকে বলছে যে গতিশক্তির সাথে এই টি এর কি সম্পর্ক আসবে? সো ভি স্কোয়ার যদি সমানুপাতিক টি টু দি পাওয়ার 4 হয়, এই ভি স্কোয়ারকে আমি কি লিখতে পারি? ই কে লিখতে পারি। কারণ ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট। তাহলে ভি স্কোয়ারকে আমি ই কে লিখতে পারি। তাহলে ই কে টি টু দি পাওয়ার 4 আসতেছে। তাহলে অ্যান্সার কি? 2 এর ডি নাম্বার। ওকে? আচ্ছা, ৩ নাম্বার আমাদের বলছে একটি রাবার ব্যান্ড। আচ্ছা, রাবার ব্যান্ড কিরকম? স্প্রিং এর মতো। এদের মধ্যে কিন্তু স্থিতিস্থাপকতা ধর্মটা থাকে। টেনে এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যয়নী বল এত হয়। এই যে এখানে বলটা দেওয়া আছে, এই বলটা কিন্তু একটা কি বল বলতো? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল। এটা কিন্তু একটা পরিবর্তনশীল বল। ঠিক আছে? কারণ এখানে আমাদের এক্স এর মানটা আননোন বা এক্স এর একটা স্বাধীন চলক হিসেবে এখানে কাজ করতেছে। এ আর বি ধ্রুবক দেওয়া আছে। বলছে এক্স সমান 0 থেকে এক্স সমান এল। মানে এটা হলো আমাদের লোয়ার লিমিট আর এটা হলো আমাদের আপার লিমিট। কৃতকাজের মান কত? যদি আমাদের পরিবর্তনশীল বল থাকে তাহলে আমাদের ডাব্লু সমান সূত্র হয়ে হলো ইন্টিগ্রেশন অফ এফ। এফটা কি ছিল? এক্স এর একটা ফাংশন ছিল না? তাহলে এফ এক্স ডিএক্স। তো ধরো এখানে আমাদের যদি ডিওয়াই থাকতো, মানে এফ যদি আমাদের ওয়াই এর ফাংশন থাকতো তাহলে আমরা ডিওয়াই দিতাম। যদি জেড এর ফাংশন হতো তাহলে আমরা ডিজেড লিখতাম। তাহলে এখন দেখো এখানে আমরা যদি বসায় দেই এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এবং আমাদের লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল এল। তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? এ গুণন এখানে আমাদের আসবে এক্স স্কোয়ার, এক্সকে এ এক্স আর ডিএক্স একে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার ভাগ 2, লোয়ার লিমিট 0, আপার লিমিট এল, প্লাস বি গুণন বি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আমাদের কত আসবে? এক্স টু দি পাওয়ার কিউব ভাগ 3, লোয়ার লিমিট 0, আপার লিমিট এল। তাহলে এখানে আমরা এই এক্স এর জায়গাতে একবার এল বসাবো, এক্স এর জায়গাতে একবার 0 বসাবো। তাহলে কত আসবে? এ গুণন এল স্কোয়ার ভাগ 2 মাইনাস 0 এর উপর স্কোয়ার ভাগ 2। এটার মান কত আসবে? 0। এটা লেখার দরকার নাই। প্লাস এখানে তাহলে আমরা সরাসরি লিখি বি গুণন এল কিউব ভাগ 3। তাহলে দেখো তো কোন অপশনটা? ডি নাম্বার অপশনটা কিন্তু আমাদের অ্যান্সার আছে। এটা কিন্তু এল। ওকে? আচ্ছা ভাই। তারপর 4 নাম্বার বলছে এফ আর আর যদি এত হয় তাহলে বল কর্তৃক সম্পাদিত কৃতকাজ। তাহলে কাজ সমান আমরা কি জানি? এফ ভেক্টর ডট এস ভেক্টর, দুইটার ডট গুণফল। তাহলে 10 এটার আই ক্যাপ এটার আই ক্যাপ গুণ করলে হবে 20 যোগ এটার আই ক্যাপ এটার আই ক্যাপ গুণ করলে আসবে 20 মাইনাস এই যে 10 আর -2 হলে -20 কাটা গেল, অ্যান্সার আসলো 20 জুল। 4 এর হবে এ নাম্বার। এখন 5 নাম্বার দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার এবং ব্যাস দেওয়া আছে। একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পানির ঘনত্ব এত হলে পাম্পটির ক্ষমতা চাইছে। তো ধরো এখানে আমরা একটা কুয়া যেহেতু তাহলে সিলিন্ডার আকৃতির হবে, একটা সিলিন্ডার আকৃতির এরকম আঁকায় নিলাম। দুইটা চিত্র আঁকাবো অ্যাকচুয়ালি। দুইটা কেন আমি বলতেছি। সো এই পানিপূর্ণ কুয়ার গভীরতা ছিল কত? 12 মিটার এবং ব্যাস ছিল কত? 1.8 মিটার। তার মানে এটার ব্যাসার্ধ কত হবে? 0.9 মিটার। তো এটা কি ছিল? পানিপূর্ণ ছিল কিন্তু। এটাকে বলছে 24 মিনিটে পানি শূন্য করতে হবে। তাহলে আমি দুইটা সিনারিও, এটা হলো আমাদের পূর্বে আর এটা হলো আমাদের পরে। এ হলো আমাদের দুইটা সিনারিও। পূর্বে আমাদের সম্পূর্ণ পানি ছিল, পরে আমাদের পানি নেই। এখন বলতে পানির ঘনত্ব পাম্পটির ক্ষমতা। আচ্ছা বলো তো ক্ষমতা যদি বের করতে যাও তোমার কি লাগবে? mg h ভাগ t লাগবে। তার মানে m এর মান লাগবে আর h এর মান, এই দুটো লাগবে। h টা কিন্তু এখানে হবে গড় সরণ। এখন ভাইয়া h এর আমি একটা সূত্র বলে দেই। h সমান লেখো পূর্বে খালি ছিল, পূর্বে খালি ছিল প্লাস যতটুকু খালি করা হয়েছে
করা হয়েছে ভাগ 2। এই শুধু যতটুকু খালি করা হয়েছে যতটুকু খালি করা হয়েছে এর নিচে হবে 2। আর এখানে L এর মান হবে এই যে 2 এর মাথার উপরে যে মানটা আসবে সেটাই হবে আমাদের L এর মান। সো দেখো তো এখানে আমাদের পূর্বে মানে এটা যে পূর্বে ছিল, পূর্বে কি আমাদের কি এটা কি খালি ছিল? কুয়াটা না। তাহলে কত হবে 0 প্লাস। দেখো তো যদি আমরা পানি শূন্য করি তাহলে আমাদের পরে খালি হয়েছে কতটুকু 12 মিটার, কিন্তু সম্পূর্ণ কিন্তু খালি হয়ে গেছে। তাহলে হবে 12 ভাগ 2। তাহলে এইচ এর মান হচ্ছে 6 মিটার। আর এল এর মান কত হবে ভাইয়া? 2 এর মাথার উপর যেটা থাকবে সেটাই হলো এল। তাহলে হবে 12 মিটার। ভাইয়া এল কেন দরকার? কারণ আমাদের এম পানির ভরটা বের করতে হবে। আচ্ছা রো সমান যদি এম ভাগ ভি হয় তাহলে এম সমান কি আসবে? রো ভি। তাহলে রো গুণন রো হলো পানির ঘনত্ব আর ভি হলো আমাদের এইটার আয়তন। কি আসবে? পাই আর স্কোয়ার এল আসবে। রাইট? হয়ে গেল। তাহলে এখন আমরা ক্ষমতার এখানে বসাবো পি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম সমান কি লিখতে পারবো? রো গুণন পাই আর স্কোয়ার এল গুণন জি গুণন এইচ ভাগ আমাদের এখানে কি বসবে? টি। টির মান কত? 24 মিনিট। তাহলে 24 গুণন 60 একদম বসায় দিলাম। আর এখানে দেখো সবগুলো অপশন কি আছে? এইচপি তে ছিল। তাহলে 746 আমি গুণন করে দিব। এখন আমি সুন্দর করে এখানে মানগুলো বসায় দেই। এটার মান হলো 1000 10 টু দি পাওয়ার 3 গুণন পায়ের মান হলো 3.14 গুণন আর এর মান হলো 0.9, তারপর স্কোয়ার করলে কত হবে? 0.81 9 নং 81 গুণন এল এর মান কত? 12 গুণন জির মান কত? 9.8 গুণ এইচ এর মান হলো 6 ভাগ 24 গুণন 60 গুণন 746। ওকে ফাইন। তো এর আগে যতগুলো দশমিক ছিল সেগুলোকে আমি পূর্ণ সংখ্যা বানিয়ে দেবো। দেখো 3.14 ছিল, এটাকে আমি 3 বানায় দিলাম। ঠিক আছে? 0.81 ছিল, এটাকে আমি 1 বানায় দিলাম। আর 9.8 ছিল, এটাকে আমি 10 বানায় দিলাম। এর মানে কি হলো দেখো, 0.81 সংখ্যাটা ছোট ছিল, আমি এটাকে একটু বড় করে ধরছি। ঠিক আছে? আর এটা ছিল 9.8, এটাকে আমি 10 বানাই দিয়েছি। তার মানে এটাকেও আমি একটু বড় করে দিলাম। তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা কিন্তু একটু কম আসবে। যেটা পাবো আমরা তার থেকে একটু কম আসবে। কেন? কারণ আমি এই সংখ্যাগুলোকে একটু বড় করে ধরছি। আর 3.14 ছিল, এটাকে আমি একটু ছোট করে ধরে 3 ধরছি। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আ সহজে যদি ক্যালকুলেশন করি তাহলে কি ক্যালকুলেশন করা যায়? দেখো 12 দোগুণে এখানে আসবে 24, 2 এখানে 3 দোগুণে 6, 3 বিসং 60। ওকে? আচ্ছা। তারপরে এখানে আর কি ক্যালকুলেশন করা যাচ্ছে? এখানে তো আমাদের ছিল 1000, তাহলে 20 দিয়ে যদি 1000 কে আমরা করি তাহলে কত আসবে আমাদের? 50 আসবে। রাইট? আমি কোথাও ভুল করলাম? না, ঠিক আছে। ৫০ আসবে। আর এই ৫০, ৩ আর আছে কত এখানে? ১০। তাহলে কত হবে ক্যালকুলেশন করে? ৩ ৫ ৫০০ আর ৩ ৫ ১৫০০ আসবে। এই যে ৫০ আর ১০ হলো ৫০০ আর ৩ দিয়ে গুণ করলে কত আসবে? ১৫০০ ভাগ আমাদের ছিল কত? ৭৪৬। তাহলে ভাগ করলে কত আসবে দেখো তো? আ 2 পয়েন্ট একদম ৭ দুগুণে ১৪, ৪৬ আমাদের ৮০ ৯২ হয় কি? তাই না? তার মানে হলো 2 পয়েন্ট সামথিং, একদম 2 ধরে নিতে পারি আমরা। এখন কথা হলো যে আমরা যেটা আরকি বের করতেছি এখানে, সেটা কি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে? না। কারণ আমি কিন্তু এখানে মানগুলো কিন্তু অনেক বড় করে ধরছিলাম। এই যে দেখো 0.981 কে আমি 1 ধরছিলাম। এটাকে আমি 9.8 কে আমি 10 ধরছিলাম। তার মানে আমার অ্যান্সারটা আরো একটু 2 এর থেকে কম হবে। এটা আমি সিউর। তো 2 এর থেকে কম একটাই অ্যান্সার আছে, সেটা কি? 1.67 এইচপি। আই গেস এটা বুঝতে পারছো? রাইট? আচ্ছা, ৬ নাম্বার বলছে আমাদের যে ৩০ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় একটি বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তো এই টাইপের প্রবলেম তোমরা ক্লাস 9-10 এ পড়ে আসছো। এখন আমি তোমাদের একটা শর্টকাট শিখাই দেব, এটাই মনে রাখবা সবসময়। তো ভূমি থেকে আমরা ধরে নিব, সব সময়ের জন্য আমরা ভূমি থেকে ধরে নিব x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন প্রশ্নটা তো সবসময় দ্বিগুণ নাও থাকতে পারে। তোমাকে বলবে গতিশক্তি বিভব শক্তির n গুণ, মানে সমান হতে পারে, অর্ধেক হতে পারে, দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, যা কিছু হতে পারে। অথবা বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। এই টাইপের প্রবলেম এটা আরকি। আর এখানে এই যে বস্তু থেকে ভূমির উচ্চতা হলো h, এটা দেওয়া থাকবে, অথবা এটাও অনেক সময় বের করতে পারে। এই হলো আমাদের ২ টা জাস্ট ২ টা ইনফরমেশন। h দেওয়া থাকবে আর তোমাকে বলবে যে এই যে কত গুণ হবে কি হবে না এইটা। তো ভূমি থেকে আমরা সবসময় x ধরে নিব। তো x মিটার উচ্চতায় আমাদের বিভব শক্তি কত হবে ভাইয়া? mgx।
আর x মিটার উচ্চতায় ভাই আমাদের গতিশক্তি কত হবে? একদম এখানে মুখস্থ করে রাখবে mg h - x। ওকে? আচ্ছা এখন বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দেখো তো গতিশক্তি E কে কার সাথে আছে? বিভব শক্তির সাথে আছে। তাহলে কি হবে? বিভব শক্তি হলো EP র সাথে কত গুণ হবে? দ্বিগুণ হবে। এখন E কে সমান আমরা কি লিখতে পারি? mg h - x EP সমান আমি কি লিখব? mg x গুণন 2। তাহলে mg আর mg কাটা গেল। h এর মান কত? এখানে 30 মিটার 30 - x 2x। তাহলে x সমান কত আসে? x সমান আসে 10 মিটার। তাহলে অ্যান্সার হবে 10 মিটার। ওকে? ১ গ্রাম ভরের একটি বস্তু এত ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান। আচ্ছা বলো তো একটা বস্তু এখান থেকে ঘুরে আবার যদি সে এখানে আসে, তাহলে পূর্ণ ঘূর্ণন হলো। পূর্ণ ঘূর্ণন যদি হয় তাহলে আমাদের সরণ কত হয়? সরণ হয়ে হলো 0। তাহলে সরণ যদি 0 হয় কৃতকাজ কত হবে বাবা? 0 হবে। ওকে? আচ্ছা। ৮ নম্বর বলছে কোনো ব্যক্তি ৩০ ডিগ্রি ঢালের ৫ মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর। তো এইটার অ্যান্সার অনেক কোয়েশ্চেন ব্যাংকে ভুল দেওয়া আছে। বাট এখানে একটু তোমাকে ভালো করে বুঝতে হবে যে এইখানে সিনারিওটা অ্যাকচুয়াল সিনারিওটা কি? ঠিক আছে? তো এটা ধরো আমাদের একটা তল ছিল, হেলানো তল ছিল। আমি একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা ধরো এরকম। এই যে এটা ধরো আমাদের আনুভূমিক তল আর এটা হলো আমাদের হেলানো তল। দেখো কোশ্চেনের সাথে আমরা পড়বো কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের, তার মানে এই যে হেলানো তলটা ছিল এটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করেছিল, রাইট? তাহলে এইটুকু কত ছিল? 30 ডিগ্রি ঢালের উঁচু 50 মিটার উঁচু, সরি 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল। এখন অনেকেই মনে করে 5 মিটারটা হলো এই তলের দৈর্ঘ্য, বাট না, এই তলের দৈর্ঘ্য কিন্তু 5 মিটার না। বলছে যে 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল। তার মানে ওই ঘর্ষণবিহীন তলটা ছিল 5 মিটার উঁচু। তাহলে এই যে এইটুকু, এই যে এইটুকু ছিল 5 মিটার। তার মানে এই যে এইটুকু ছিল কত? এইটুকু ছিল 5 মিটার। অনেকেই এই তলের দৈর্ঘ্য 5 মিটার ভাবে, বাট বিষয়টা কিন্তু তা না। তাহলে এই তল বরাবর ৫ মিটার উঁচু তল বরাবর একটি ১০০ নিউটন ব্লক টেনে তুলছে। তাহলে এই ১০০ নিউটন যে এই বস্তুটার আমাদের কিন্তু ভর দিয়ে দেয়নি, ওজনটাই দিয়েছে। সেটা কত? ১০০ নিউটন। তার মানে এটা হলো mg এর মান দেওয়া আছে, রাইট? সমদ্রুতিতে বা সমবেগে তার মানে এখানে আমাদের বল হলো 0 বা বাহ্যিক কোনো বল নেই। কৃতকাজ, তাহলে এই ক্ষেত্রে আমরা কৃতকাজের সূত্র কি জানি বলো তো? এখান থেকে এখানে নিয়ে যাওয়া যে কথা, আমরা যদি উপর দিকে মানে একদম খাড়া উপর দিকে তুলি আমাদের কৃতকাজ সমান হয়। এটা তো আমরা সবাই জানি এই বেসিকটা। তাহলে F সমান W সমান কি হবে? mgh। এটা হলো আমাদের মেইন সূত্র। দেখো তুমি হেলানো তল বরাবর নিয়ে গেলে যে কাজ হবে, তুমি যদি এই জায়গা থেকে খাড়া উপর দিকে তোলো তোমার কৃতকাজ সেম হবে। আমরা খাড়া এদিকে কেন তুলবো? কারণ আমি এখানকার উচ্চতা জানি 5 মিটার। mg এর মান কত ছিল? 100, কারণ এইচ এর মান হলো 5। তাহলে কত হবে? 500 জুল। ৯ নম্বর বলছে একটি বুলেট একটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তো এই বুলেটের যে ম্যাথগুলো আছে এগুলো হলো আমার একটা ভিডিও আছে গুলি তক্তার। একটা সূত্র আছে ওইটা হলো যারা ইঞ্জিনিয়ারিং আছে তারা অবশ্যই দেখবা। ওইখানে বুয়েট, রেট, চুয়েট, বুটেক্স যা আছে যাবতীয় কোশ্চেন মনে হয় ১১টা না ১২টা সবগুলো আমি সলভ করে দিয়েছি মাত্র একটা সূত্র দিয়ে। বাট ভার্সিটির ক্ষেত্রে একটু ডিফারেন্স। এখানে আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। সো এটা হলো আমাদের n1, এটা হলো আমাদের তক্তার সংখ্যা প্রথম ক্ষেত্রে, আর এখানে হলো আমাদের বেগ হলো v1 ধরে নিলাম। পরবর্তী ক্ষেত্রে তক্তার সংখ্যা হলো n2 এবং পরবর্তী ক্ষেত্রে বেগ হলো v2। এই দুইটাই হলো সিনারিও আমাদের। বলছে যে বেগ কত গুণ করা হয়েছে? 4 গুণ। তাহলে v2 সমান কত হবে বলো তো? v2 সমান এখানে 4 গুণ বৃদ্ধি মানে ঢাকা ভার্সিটির যতগুলো কোশ্চেন আছে আমরা বৃদ্ধি মানে কি করি? আদি বেগের সাথে যোগ করি না, বা সরি আদি কিছুর সাথে যোগ করি। বাট ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলোতে মনে রাখবা বৃদ্ধি মানে অ্যাকচুয়ালি 4 গুণ করাকে বোঝাচ্ছে। অনেকে আবার 4v প্লাস v লিখতে পারে, 5v হতে পারে, বাট না, এখানে কিন্তু 4 গুণ বৃদ্ধি মানে হলো আগেরটার সাথে শুধু 4 গুণ করে দেব। তাহলে আগেরটা ছিল v1 বেগ, এখন কি হবে? 4v1 হবে। আগে তক্তার সংখ্যা ছিল 1টি। এখন এখানে আমাদের সূত্রটা কি? সূত্রটা ভাইয়া এই যে n2 ভাগ n1 ইজ ইকুয়াল টু v2 ভাগ v1 এর উপরে কি হবে? হোল স্কয়ার। v2 এর মান কত? 4v1। v1 কাটা যাবে, 4 এর উপর স্কয়ার গুণন n1 টা এই পাশে গুণ হবে। n1 এর মান কয়টি ছিল? 1টি। তাহলে কত হবে অ্যান্সার? 16টি। এটাই হবে আমাদের অ্যান্সার। 10 নাম্বার বলছে চিত্র দেখানো পথ দিয়ে 4 নিউটন ওজনের, এটা কিন্তু ভর না, দেখো এটা কিন্তু ওজন, তার মানে mg সমান কত দেওয়া আছে? 4। পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র পি বিন্দু থেকে আমরা এটাকে আর বিন্দুতে নিয়ে গেছি। একটু খেয়াল করো, এটা ছিল আমাদের পি বিন্দু। স্থিতিশক্তি কত বৃদ্ধি পেল? স্থিতিশক্তি মানে কি বলতো? বিভব শক্তি। বিভব শক্তি।
সো বিভব শক্তির সূত্র কি আমরা এইটা তো বাচ্চাও পারে এখন একটা ইপি সমান mgh। তো mg এটা আমাদের দেওয়া আছে। এখন h মানে কি আমরা একটা বস্তু যে বিন্দুতে আছে ওইখান থেকে একদম খাড়া নিচের দিকে ভূমি খাড়া নিচের দিকে ভূমি বা আমাদের রেফারেন্স লেভেল যেটা আছে সেইটুকুর হাইট আমাদের নিতে হবে। তাহলে আছে কোন জায়গায় এই বস্তুটা আছে হলো আর বিন্দুতে। তাহলে আর থেকে আমাদের এইটুকু হাইট আমাদের বের করতে হবে। এখন এই হাইট বের করার জন্য তোমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। দেখো তো এ হাইট আর এ হাইট সমান হবে। এইটুকু 40 হলে এইটুকু যদি 50 হয় তাহলে এইটুকু কত হবে 30, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই মানগুলো একটু মনে রাখবা যে এটা যদি 5 হয় তাহলে লম্বভূমি হবে 3 4। তাহলে অতিভুজ যদি 50 হয় তাহলে লম্বভূমি হবে কত 30 40। তার মানে বোঝা যাচ্ছে এটা 30 মিটার হবে। তাহলে এমজি এর মান কত ভাইয়া? এমজি এর মান হলো 4 গুণন 30, 3 4 12, মানে হলো 120 জুল। ভাইয়া ক্ষমতার মাত্রা ধরো তোমার মাত্রা মুখস্থ নেই, তাহলে পি সমান আমরা কি জানি ভাইয়া? ডাব্লিউ ভাগ টি, রাইট? ডাব্লিউ কি ভাইয়া? ডাব্লুর একক কি ভাইয়া? জুল। জুলকে আবার কি লেখা যায় ভাইয়া? নিউটন মিটার ভাগ, এখানে আমরা টির একক কি? সেকেন্ড হয়। তাহলে নিউটন মানে কি ভাইয়া? এম এল পার টি স্কোয়ার গুণন এল গুণন সেকেন্ড মানে পার টি এখানে। তাহলে কি আসতেছে? এম এল স্কোয়ার পার টি টু দি পাওয়ার কিউব। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার। 12 নম্বর বলছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া থাকলে, আচ্ছা বলো তো ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক ইকে সমান পি স্কোয়ার ভাগ 2m। তাহলে এখানে আমাদের পির মান দেওয়া আছে কত? 200 এর উপর স্কোয়ার, আর এম এর মান দেওয়া আছে 100। তাহলে 100 গুণন 2 মানে 200। তাহলে 200 স্কোয়ার মানে 200 গুণন 200। 200 আর 200 কাটা গেলে থাকলো হলো বাকি 200 জুল। 13 নম্বর বলছে এত নিউটন মিটার বল ধ্রুবক এত নিউটন পার মিটার হবে, এটা হলো কে এর মান, কতটুকু সংকুচিত হলে 1.5 জুল কাজ হবে। তাহলে স্প্রিং এর সংকোচনে কৃত কাজ হলো হাফ কে এক্স স্কোয়ার, তাই না? ইপি সমান, তাহলে ইপির মান 1.5 ইজ ইকুয়াল টু হাফ গুণন কে এর মান কত? 300 গুণন এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান কত হবে? এখানে আসবে হলো 150। তাহলে রুট ওভার 1.5 ভাগ 150। আচ্ছা এটাকে এখন হাতে ক্যালকুলেশন, যদিও আমাদের 14 সালের আগে যত কোশ্চেন আছে সবগুলো তখন ক্যালকুলেটর ইউজ করা যায়, তো তাও যদি আমরা একটা হাতে ক্যালকুলেশন করি 1.5 কে আমরা 3 ভাগ 2 লিখতে পারি, তাহলে 3 ভাগ 2 মানে 300। তাহলে এখানে কত আসবে? রুট ওভার 1 ভাগ 300, সরি 1 ভাগ 100। তো 1 ভাগ 100 মানে 1 ভাগ 10 মানে 0.1। তাহলে এখানে হবে 0.1 মিটার। ওকে। আচ্ছা 14 নম্বর বলছে একটি স্প্রিং এত ভর ঝুলানো হলো এত সেন্টিমিটার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবকের মান কত? তাহলে আমরা এখানে জানি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখানে আমাদের কে এর মান কত হবে? এফ ভাগ এক্স। এফ এর মান কত বলো তো? এম জি ভাগ এক্স। এখানে আমাদের এম ছিল 5 কেজি, তার মানে 5 গুণন 9.8 ভাগ এক্স এর মান ছিল 2 সেন্টিমিটার, মানে 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি 5 গুণন 9.8 কে আমরা 10 ধরে নিলাম গুণন 100 ভাগ, সরি 1000 10 টু দি পাওয়ার মাইনাস 2 1000 ভাগ কত? এখানে আমাদের 2। তাহলে 5 দুগুণে 10 5 5 25, তাহলে 25 থাকলো আর 3টা শূন্য 1টা 2টা 3টা শূন্য, রাইট? আচ্ছা এখন কথা হলো যে এখানে আমাদের সরি 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হলো 100, একটু ভুল হয়েছে, কিঞ্চিত ভুল হয়েছে। তো এখানে আমাদের একটা শূন্য তাহলে কমে যাবে, তাহলে হলো 2500। যেহেতু আমি 9.8 কে একটু বেশি ধরে 10 বানাইছি, তাহলে আমাদের অ্যান্সারটা একটু বেশি আসছে। 2500 থেকে অ্যান্সারটা একটু কম হবে, কিঞ্চিত কম হবে। তাহলে সেটা অ্যান্সার কত? 2450। ওকে, আশা করি বুঝতে পারছো। আর 15 নম্বর বলছে যে 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট এত সাম্যাবস্থা থেকে এত মিটার বৃদ্ধি পেলে স্থিতিশক্তির বৃদ্ধি। তাহলে এখানে আমাদের কি হবে? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ গুণন কে এর মান হলো 2 গুণন এক্স এর মান হলো 0.1, তারপর স্কোয়ার 2 2 কাটা গেল, 0.1 এর উপর স্কোয়ার মানে 0.01 জুল। এটা হবে আমাদের অ্যান্সার। ওকে। 16 নম্বর বলছে 1000 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি সমান্তরাল রাস্তায় 10 মিটার পার সেকেন্ড সম গতিতে চলা অবস্থায় বিপরীত দিকে 400 নিউটন বল অনুভব করে। এই অবস্থায় গাড়ির ইঞ্জিনের ক্ষমতা, আচ্ছা ক্ষমতা পি সমান আমরা সূত্র জানি ভাইয়া ডাব্লু ভাগ টি। ভাইয়া ডাব্লু সমান আমরা কি জানি? এফ এস ভাগ টি। ভাইয়া এফ গুণন এস ভাগ টিকে আমরা কি লিখতে পারি? ভি। তাহলে পি সমান কি পাচ্ছি? এফ ভি। এখানে এই ভরটা শুধুমাত্র তোমাকে একটু কনফিউজ করার জন্য দিছে। এফ এর মান কত ভাই? এখানে 400, ভির মান কত ভাই? এখানে 10। তাহলে অ্যান্সার কত হবে ভাই? 4000 ওয়াট। 4000 ওয়াট তো অপশন নাই, হাই হাই, কিন্তু এখানে তো অপশনে সব কিলোওয়াটে আছে, তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে।
তাহলে কত হবে? 4 কিলোওয়াট। ওকে? তাহলে অ্যান্সার হবে ১৬ এ নাম্বার। ১৭ নাম্বার বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রদত্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কারণ আমরা জানি W সমান Fs cos থিটা। তো থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে cos এর মান হয় সর্বোচ্চ 1, তাহলে তখন আমরা কৃত কাজ পাবো সবচেয়ে বেশি। 18 নম্বর বলছে একটি বৈদ্যুতিক বাতির মাধ্যমে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করে পাওয়া যায়। ধরো এটা একটা আমাদের বাল্ব। ঠিক আছে? এটা একটা আমাদের বাল্ব। তো এই বাল্বের মধ্যে দেখবা এই যে এরকম করে ফিলামেন্ট থাকে, তাই না? সো তুমি যদি একটা বাল্ব একটা অনেকক্ষণ যাবত একটা বাল্ব জ্বলে আছে সেটা যদি ধরো দেখবা তোমার ওইখানে গরম হয়ে আছে। কেন? কারণ বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আর তুমি কি আলো পাও না বাল্ব থেকে? অবশ্যই পাও। তার মানে সেটা আলোক শক্তিতেও কিন্তু রূপান্তরিত হইছে। তো তাপ শক্তি এবং আলোক শক্তি ২ টাতেই কিন্তু রূপান্তরিত হয়। ওকে? আচ্ছা। একটি গাড়ি ৩৬ কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। প্রায় কোন গতিতে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? তাহলে দেখো আমাদের প্রথমে বেগ ছিল হলো ধরো ৩৬ কিলোমিটার/আওয়ার। আমরা যদি এটাকে মিটার পার সেকেন্ডে যাই তাহলে ৫/১৮ দ্বারা গুণ করতে হবে। কিলোমিটার থেকে পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে ৫/১৮ দ্বারা আমরা গুণ করব। তাহলে ১৮, ৩৬, ১০ মিটার পার সেকেন্ড। এটা ছিল আমাদের প্রথম ক্ষেত্রে বেগ, রাইট? এবং আমাদের প্রথমে আমরা গতিশক্তি ধরে নিলাম হলো E1। পরের ক্ষেত্রে আমাদের বেগ কত হবে? V2। সেক্ষেত্রে আমাদের গতিশক্তি E2 সমান কত হবে? আগেরটার দ্বিগুণ, তার মানে 2E1। ওকে? আচ্ছা। তাহলে এখন আমরা কি করতে পারি ভাইয়া? আমরা E1 সমান তো সূত্র লিখতে পারি, তাই না? E1 সমান কি লিখতে পারি? 1/2 mv²। তো এই মানটা এখন আমরা এখানে বসায় দিব। তাহলে কি হবে? এই ২ টা ইকুয়েশন দ্বারা আমরা ভাগ করব। আমরা কি বের করব? V2 না? তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন আমরা ভাগ করে দিব। তাহলে দেখো আ আমরা কি লিখতে পারি যে E1 সমান, আচ্ছা ১ মিনিট। এইদিকে মনে হয় ক্যামেরার জন্য আমাকে দেখা যাবে না। ওকে। তাহলে এখানে আমাদের বের করবে V2। তাহলে আমরা লিখব হলো E2 ভাগ E1 সমান 1/2 m ২ টারই আমাদের কনস্ট্যান্ট, এটা কাটা যাবে। উপরে আসবে কি V2 এর উপর স্কয়ার ভাগ নিচে আসবে কি V1 এর উপর স্কয়ার। তাহলে E2 সমান E2 এর মান হলো 2E1। তাহলে এই পাশে আসবে E1 E1 কাটা যাবে, থাকবে 2 V2 এর উপর স্কয়ার ভাগ V1 এর উপর স্কয়ার। তাহলে এখানে V2 সমান কত আসবে? ১০০, ২০০। তাহলে √২০০। √২০০ মানে কত? 10√2। একদম লিখে দিলাম। দেখবে এখানে V2 সমান আসবে √200। আড়াআড়ি গুণ করে দেখো। 10√2 মানে কত? 14.14। তাহলে অ্যান্সার বলছে প্রায়। তাহলে অ্যান্সার কত হবে? 14 হবে। ২০ নম্বর বলছে যে পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে এত সময়ে, তাহলে টি দেওয়া আছে, এত কেজি মানে এম দেওয়া আছে, ট্যাঙ্ক থেকে পানির গড় উচ্চতা। এই যে এবার কিন্তু আর তোমাকে উচ্চতা কিন্তু করতে হবে না। এখানে কুয়াও বলে দেয়নি। এটা যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের এইচ, গড় উচ্চতা। তাহলে পাম্পের ক্ষমতা কত কিলোওয়াটে বের করতে বলছে। তাহলে পি সমান কি হবে? mgh ভাগ টি। এম এর মান হলো ১০০০, জি এর মান হলো 9.8, এইচ এর মান হলো ২০ ভাগ টি এর মান হলো ১০০। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি? এখানে এটা কাটা গেলে থাকবে ১০। তাহলে ১০ আর ২০ গুণ করলে কত? ২০০। ২০০ আর ২০ গুণ করলে কত হবে আমাদের? ২০০০। ২০০০। এটাকে আমরা ১০ ধরে নিলাম। ঠিক আছে? যেহেতু আমি একটু বেশি ধরে নিয়েছি তাহলে আমার অ্যান্সার ২০০০ থেকে কিঞ্চিৎ কম হবে। তাহলে সেটাকে আবার কি ১০০০ দ্বারা আমরা ভাগ করে দিব, কিলোওয়াট যেহেতু। তাহলে দেখা যাবে 1.9 এর থেকে বেশি হবে অবশ্যই। মানে ২ এর থেকে ২ কিলোওয়াটের থেকে কিঞ্চিৎ কম হবে। ২ কিলোওয়াটের থেকে একটু কম হবে। তাহলে অ্যান্সার কত হবে? 1.96 কিলোওয়াট। ২১ নম্বর বলছে ১০ মিটার উঁচু স্থান হতে এত ভর বিশিষ্ট একটি বলকে ফেলে দিলে যদি পুনরায় ৮ মিটার উঁচু পর্যন্ত ওঠে তবে কি পরিমাণ শক্তি ক্ষয় হয়? তো ধরো এটা আমাদের ভূমি। আ বাঁকা গেল। এখানে আমাদের একটা বল ছিল। এই বলটা ১০ মিটার উচ্চতায় ছিল। ঠিক আছে? সো ১০ মিটার উচ্চতায় থাকা অবস্থায় তার আমাদের বিভব শক্তি কত? mg ১০, mg ১০। এরপর বস্তুটা পড়বে। পড়ার পরে দেখবা যে একটা সাউন্ড হবে। তার মানে বস্তুটা একটু শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। আবার হালকা তাপ উৎপন্ন হতে পারে। তার মানে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তার মানে একটা বল যখন নিচে পড়বে তখন কিছু পরিমাণ শক্তি সে হারায় ফেলবে। তারপর বলটি কিন্তু আবার উঠবে। কিন্তু আগের অবস্থায় যেতে পারবে না। কারণ তার শক্তি একটু হারায় গেছে। এবার সে ৮ মিটার উচ্চতায় উঠছে। তাহলে এই জায়গাটায় তার বিভব শক্তি mg ৮। তাহলে বলো তো তার কতটুকু শক্তি হারায় গেল? আগে ছিল mg ১০, এখন হয়ে গেছে mg ৮। তাহলে এই ২ টা বিয়োগ করে দিব। mg ১০ মাইনাস mg ৮। তাহলে mg কমন নিলে ১০ মাইনাস ৮। m এর মান হলো আমাদের ১০০ গ্রাম, মানে হলো ০.১ কেজি গুণন
জির মান 9.8 গুণন 2, রাইট? সো এখন আমরা এখানে ক্যালকুলেশন করে কি পাইতে পারি দেখো। 1 কে আমি কি লিখতে পারি? 10⁻⁻1 লিখতে পারি গুণন 9.8, এই দশমিকটাকে আমি এক ঘর সামনে নিয়ে যাব। তাহলে হয়ে যাবে 98 গুণন, আমি দশমিক যত ডানের দিকে নিয়ে যাব, দশমিককে যত ডানের দিকে নিয়ে যাবা 10⁻⁻, তত ঘর হবে। তো এক ঘর সামনে নিয়ে গেছি, তাই আমি 10⁻⁻1 লিখবো গুণন 2, ঠিক আছে? সো 98 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হবে? 196 গুণন 10⁻²। এবার দেখো 10⁻² কে তুমি দশমিকে আনবা। তাহলে দশমিক ডান দিকে গেলে যদি 10⁻² হয়, মানে 10⁻- হয়, তাহলে 10⁻² আছে, তাহলে এবার আমি 10⁻² তুলে দিলে দশমিককে 2 ঘর সামনে নিয়ে আসবো, যেহেতু এখানে -2 আছে। তাহলে আমি 1.96 এটাকে লিখতে পারি। এগুলো হলো টেকনিক, কিছু বেসিক জিনিসপাতি। তাহলে অ্যান্সার হবে এটা। তারপরে বলছে একটি 7 কেজি ভরের একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে 7 কেজি ভরের বস্তুটি। লিফটটি ঊর্ধ্বগামী ত্বরণ এত হলে, তাহলে এফ সমান আমরা কি জানি বলো তো? উপরের দিকে যদি লিফট যায় তাহলে সরি, প্রতিক্রিয়া বল আর সমান এম ইন্টু জি প্লাস এ, রাইট? এম এর মান কত ছিল? 7 গুণন জি এর মান ছিল 9.8, এর মান ছিল 2, তাহলে কত হবে? 7 গুণন 11.8। তাহলে 7 দিয়ে 11 গুণন করলে কত হয়? 77, যোগ 7 দিয়ে 0.8কে গুণন করলে কত হয়? 56, 27টা 56, তার মানে 5.6। তাহলে 77 আর 5 হলো আমাদের 82 আর 0.6, তাহলে 82.6, এটা হলো আমাদের অ্যান্সার 22-এর সি নাম্বার। 23 নাম্বার বলছে যে 3 কেজি ভরের একটি পাথরকে এত মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এটা একটা ধরো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি 30 মিটার পার সেকেন্ড বেগে। 2 সেকেন্ড পরে উহার গতিশক্তি। তাহলে 2 সেকেন্ড পর গতিশক্তি বের করতে গেলে 2 সেকেন্ড পরে তোমার বেগ লাগবে। তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে বেগ কি হয়? v = u - gt হয়, রাইট? u ছিল 30, g এর মান ছিল 9.8 গুণন 2, তার মানে 19.6, বিয়োগ করলে কত আসবে? 10.4 আসবে। ওকে? তাহলে আমাদের গতিশক্তি হবে হাফ গুণন m এর মান হলো 3 কেজি গুণন 10.4 তারপর স্কয়ার। আচ্ছা, 10.4 কে গুণ করলে 100.4 কে হলো 8 দশমিক সামথিং হবে এখানে। 108 দশমিক সামথিং হবে। আর এখানে কত আসবে? 3/2। 2 দ্বারা এটা গুণ করলে কত হবে আমাদের? আম 54 হবে। আর 3 দিয়ে 54 গুণ করলে কত হবে আমাদের এখানে? ৩ × ৪ = ১২, ৩ × ৫ = ১৫ আর ১ = ৬। ১৬২ দশমিক সামথিং। যেহেতু এখানে আমরা একটু নিছি, তাহলে এই মানটা একটু কমে যাবে। কত হবে আমাদের? ২৩-এর এই নাম্বারটা অ্যান্সার হবে। প্রতি সেকেন্ডে, তাহলে টি এর মান কত? 1 সেকেন্ড। 10 লিটার মানে এম এর মান হলো 10 কেজি। আমরা জানি 1 লিটার পানির ভর 1 কেজি। 10 মিটার উপরে, এটা কিন্তু কুয়া বলেনি। তাহলে এস এর মান 10। পাম্পটির ক্ষমতা। তাহলে পি সমান mg ভাগ টি। এম এর মান 10, জি এর মান 9.8, এইচ এর মান 10 ভাগ টি এর মান হলো 1। তাহলে 100 আর 98 যদি গুণ করি তাহলে আসবে কত আমাদের? 980 আসবে। ওকে? এত ওয়াট। 25 নম্বর বলছে একটি লোক 10 কেজি ভরের, তাহলে এটা হলো আমাদের m1, এটা হলো t1 এবং 10 মিটার উপরে তুলে এটা হলো h1 দিলাম। অপরজন 20 কেজি ভরকে, তাহলে এটা m2, এটা হলো t2, এত সেকেন্ড সময়ে 20 মিটার উপরে তুলে, তাহলে এটা হলো h2 উপরে তুলতে পারে। প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনের কাজ করার ক্ষমতার অনুপাত। তাহলে প্রথম জনের ক্ষমতা p1 সমান কি আসবে? m1 g h1 ভাগ t1। দ্বিতীয় জনের কি আসবে? p2 = m2 g h2 ভাগ t2। এখন বলছে প্রথম জনের সাপেক্ষে, তার মানে প্রথম জনটা বাম পাশে থাকতে হবে। তাহলে আমি এটা ভাগ এটা করে দিব। তাহলে p1 বাম পাশে p1 ভাগ p2, আর ডান পাশে g আর g কাটা যাবে। আর t যেহেতু ব্যস্ত অনুপাতিক, তাহলে t গুলো উল্টায়া যাবে। তাহলে হবে কি m1 h1 ভাগ t1 গুণন t2 ভাগ m2 h2। তাহলে আমরা মানগুলো বসায় দেই। m1 এর মান কত ছিল? 10 গুণন, h এর মান ছিল 10 গুণন, t2 এর মান ছিল কত আমাদের? 10 ভাগ, এখানে ছিল 20 গুণন 20 গুণন 20। তাহলে 2 2 2 4 8, তাহলে কত আসে? 1 ভাগ 8। তাহলে 1:8 বা 1 ভাগ 8 হবে আমাদের অ্যান্সার। 26 নম্বর বলছে একজন বালক একটি বাড়ির ছাদ থেকে, আচ্ছা এটা হলো আমাদের গতিবিদ্যার অধ্যায়ের, এটা হলো আমাদের গতিবিদ্যার অধ্যায়ের। তারপরেও তোমাদের একটু আমি বলে দেই যেটা কিভাবে করতে হবে। ধরো একটা বাড়ি, এটা হলো একটা বাড়ি ছিল। এই বাড়ির ছাদ থেকে একটা আ বলকে আরকি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ৬ সেকেন্ড পরে নিচে নেমে মাটিতে পড়ার মুহূর্তে বালকটি ধরতে পারে। বাড়ির উচ্চতা জিজ্ঞেস করছে। তাহলে এই বস্তুটা যদি উপর দিকে নিক্ষেপ করে, বস্তুটা উঠতে একসময় গিয়ে নিচে নামবে না? তাহলে বস্তুটার সরণ কতটুকু হলো বলো তো? এই সরণটাই কি আমাদের
এখান থেকে নিক্ষেপ করছে। উপরের দিকে গিয়ে আবার এটা হলো তার শেষ অবস্থান। তার সরণটা কি? যেখানে ছিল আমাদের আদি বিন্দু, যেটা ছিল আমাদের শেষ বিন্দু, এটুকুর মধ্যে কি লম্ব দূরত্ব না? এটা অ্যাকচুয়ালি প্রাসের একটা আরকি টাইপ। লম্ব দূরত্ব কিন্তু হইতো। তার মানে এটাই ছিল আমাদের কি? সেই আমাদের বাড়ির উচ্চতা h। তাহলে h সমান দেখো আদি বেগটা u এর দিকটা কি উপরের দিক হইছে না? তাহলে এইজন্য -ut প্লাস হাফ gt²। এই সূত্রটা করতে হবে তোমাকে। ঠিক আছে? এটাতে ক্যালকুলেশন করতে হবে। জাস্ট আমি বলে দিলাম। ২৭ নাম্বার বলছে যে ২৫ গ্রাম ভরের একটি বুলেট। সো ধরো ২৫ গ্রাম ভরের একটা বুলেট, এই বুলেটটা এখানে যখন প্রবেশ করে তখন তার বেগ ছিল ৫০০ মিটার পার সেকেন্ড। তাহলে তার গতিশক্তি কত হবে? হাফ এম ৫০০ এর উপর স্কয়ার, রাইট? আর যখন এদিক দিয়ে বের হয় তখন তার বেগ কত হয়ে গেছে? ১০০ মিটার পার সেকেন্ড। তাহলে এর গতিশক্তি কত হবে? হাফ এম ১০০ এর উপর স্কয়ার, রাইট? তাহলে দেখো তো এর গতিশক্তি কতটুকু ক্ষয় হলো? বেগ যেহেতু কমে গেছে তার মানে গতিশক্তি কমে গেছে। তাহলে কতটুকু ব্যয় হলো? এই গতিশক্তি মাইনাস এটা করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে হাফ এম কমন নিব আমরা। আর এখানে আমরা ৫০০ এর উপর স্কয়ার করব, মাইনাস ১০০ এর উপরে স্কয়ার করব। এই বৃষ্টির দিনে এখন আমি ভিডিও বানাচ্ছি। কি কষ্ট। এখন বাজে রাত ৪টা। আচ্ছা, হাফ গুণন এম এর মান কত ছিল আমাদের? ২৫ গ্রাম। তার মানে ২৫ গুণন 10 টু দি পাওয়ার -3। তোমাদের কিন্তু আগেও বলছি ১৪ সালের আগে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত। তারপর আমরা এটা হাতে ক্যালকুলেশন করব যতটুকু সম্ভব। ৫০০ এর উপর স্কয়ার মানে ৫ এর উপর স্কয়ার করলে কত হয়? ২৫। আর ২টা শূন্যের উপর স্কয়ার করলে আরো ৪টা হয়ে যাবে। মাইনাস ১ এর উপর স্কয়ার করলে ১। আর ২টা শূন্যের উপর স্কয়ার করলে ১টা, ২টা, ৩টা, ৪টা শূন্য হয়ে গেল। ওকে? আচ্ছা। তারপরে ভাইয়া কি করা যায়? কি করা যায় দেখি। হাফ গুণন ২৫ গুণন 10 টু দি পাওয়ার -3 কে আমি নিচে ১০০০ লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমি এখানে একবারে লিখে দেই যে ২৫ ভাগ ২ আর ১০০০ তাহলে হবে ২০০০ গুণন। এখানে দেখো ৪টা শূন্য, এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা শূন্য যদি বিয়োগ করে দেই এখানে আসবে ৪, এখানে আসবে হলো ২ আর ১, ২, ৩টা, ৪টা শূন্য থাকবে। তাহলে ২৪ দিয়ে ১, ২, ৩, ৪টা শূন্য থাকবে। ১, ২, ৩, ১, ২, ৩ কাটা গেল। ২ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসবে? ১২০। আচ্ছা। শূন্যটাকে আমি রাখলাম। আমি যদি ২৫ আর ১২ যদি গুণ করি তাহলে আমি পাবো হলো ৩০০ পাবো। আর একটা শূন্য তাহলে এই যে বসায় দিলাম। তাহলে অ্যান্সার হবে আমাদের কত? ৩০০০ জুল। এটাই হলো আমাদের অ্যান্সার। সো এই তো ছিল আমাদের আজকে ঢাবির কোশ্চেন ব্যাংক। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ভেক্টর আমি প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে করব। ভেক্টরে একাডেমিক টু অ্যাডমিশন ওইখানে গেলে তুমি ইসাক স্যারের সলভ পাবা। তারপরে বুয়েটের, তারপরে রুয়েট চেট কুয়েট, তারপরে বুটেক্স, তারপর ঢাবির জন্য একটা ভিডিও, রাবির জন্য একটা ভিডিও থাকবে, জাবির জন্য একটা ভিডিও থাকবে। প্রত্যেকটা এইভাবে থাকবে। আর এই স্লাইডগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব। তোমরা টেলিগ্রামে সবাই গ্রুপে সবাই জয়েন হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো। আর এইভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ে আগে ঢাবিগুলো আগে আমি কমপ্লিট করব এবং ইসাক স্যারের বইটা আমি আগে কমপ্লিট করব। তারপরে ধীরে ধীরে আমি রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য ভার্সিটিগুলো ভিডিও আপলোড করে দিব। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।